চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে নতুন সেকেন্ড এসএলএসটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। যারা প্রথমবারের জন্য পরীক্ষায় বসবে, বিশেষ করে বাংলা বিষয়ের পরীক্ষায়, তাদের অনেকেই প্রশ্ন করেছিলে যে দাদা সিলেবাসে কি কি থাকছে, যদি সিলেবাসটা নিয়ে একটা ভিডিও তৈরি করতেন খুব ভালো হতো। দেখো, সিলেবাস নতুন করে এখনো আপলোড করা হয়নি। কথা হচ্ছে 2016 সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, কিন্তু বাদ সেধেছে কোথায়? 2016-তে 55টি প্রশ্নে পরীক্ষা হয়েছিল, কিন্তু এবার ঘোষণা করা হয়েছে 60টি প্রশ্নে পরীক্ষা হবে। সিলেবাস 2016 অনুসারী। তাহলে 2016 সিলেবাসটা আলোচনা করলে তোমাদের পড়তে কিছুটা সাহায্য হবে। অলরেডি আমি একটা পোস্টের মাধ্যমে নবম দশম এবং একাদশ দ্বাদশের সিলেবাসের পিডিএফ লিঙ্ক আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা সিলেবাসটা পেয়েছো তারা প্রিন্ট আউট করে নিও, তাহলে পড়তে অনেকটা সুবিধা হবে। আজকে তোমাদের আমি পরিচিতি করাবো নবম দশমের জন্য কোন কোন বই আমাদের পড়তে হবে, অর্থাৎ আমাদের সিলেবাসে কোন কোন অংশগুলো পড়তে হবে। একদম যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের কাছে বিষয়টা একটু অস্পষ্ট, কিন্তু যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে বিষয়টা অস্পষ্ট নয়। সিলেবাস কি পরিবর্তন হয়েছে এর মধ্যে? না, সিলেবাস সেইভাবে পরিবর্তনের কোনো খবর নেই, তবে শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিলেবাস আপলোড করে দেওয়া হবে। কিছু কিছু গ্রুপে বিভ্রান্তকর সিলেবাস দেওয়া হচ্ছে। 2016-র আগে যখন পাঠ সংকলন ছিল, সেই পাঠ সংকলন বই সিলেবাসে পাঠ্য ছিল, সেই সিলেবাসটাতেও আপলোড করে দেওয়া হয়েছে। এতে বেশ কিছু ছাত্রছাত্রী হতাশ। আমি কয়েকজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলেছি ওটা সিলেবাস নয়, 2016-তে যে সিলেবাসটা ছিল সেটা অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো। শুধু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বাংলা পাঠ্য বই কটার বদল ঘটেছে, বাকি তো কিছু বদল ঘটেনি, বাকি সব একই আছে। তাহলে আমরা নির্দ্বিধায় বাকি অংশগুলো নিয়ে পড়াশোনা করতে পারি। আমাদের হাতে 3টে মাস সময়, আজ থেকে তার গণনা শুরু হলো দিন, তাই না? 3টে মাস, এই 3 মাসের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। প্রস্তুতি সম্পন্ন করতে গেলে আমাদের সিলেবাস ধরে এগোনো দরকার। আজকের ভিডিওটা মূলত আমি নবম দশম শ্রেণীর জন্য করছি। এতে পুরো সিলেবাসটাকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং বুঝিয়ে দেব কোন কোন পার্টগুলোকে জোর দিয়ে পড়া দরকার। কারণ যারা নতুন, যারা ফ্রেশার, যারা প্রথমবারের জন্য এবার পরীক্ষা দেবে, তাদের জন্য ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকের আলোচনা শুরু করি। আমরা যারা নবম দশম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের পরীক্ষা দেব, তাদের এই সিলেবাসটা 2016 সালে আপলোড করা ছিল। এরপরে নতুন কোনো সিলেবাস এখনো আপলোড করা হয়নি। তোমরা সোশ্যাল মাধ্যমে আর একটা সিলেবাস দেখতে পাচ্ছ, সেটা কিন্তু 2016 সালের সিলেবাস নয়। দেখো, বিগত ফার্স্ট এসএলএসটি পরীক্ষা এই সিলেবাসটার উপরেই কিন্তু তোমাদের হয়েছিল। তাহলে 2016 সালের যদি নিয়ম অনুযায়ী পরীক্ষা হয়, তাহলে এই সিলেবাসের ওপরে তোমাদের পরীক্ষা নিতে হবে। আচ্ছা, যদি পরবর্তীতে সিলেবাস চেঞ্জ হয়, আমি তোমাদের সামনে সেই নতুন সিলেবাসটাকে অবশ্যই নিয়ে আসব। দেখো, আমাদের প্রথমেই পাঠ্যপুস্তক পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে। যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হতে চলেছে, একটু মন দিয়ে দেখো। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, দেখো তোমরা স্ক্রিনে বই দেখতে পাচ্ছ, প্রথম ভাষা নবম শ্রেণী ও দশম শ্রেণী। আমি দুটো বই তোমাদের এখানে দিয়ে রাখলাম, একটা নবম শ্রেণী এবং দশম শ্রেণী। এই বই দুটো তোমাদের পড়তে হবে। বইটা কিন্তু সমগ্রটা পাঠ্য, এমন নয় যে কিছুটা অংশ আমি পড়লাম কিছুটা আমি অংশ পড়বো না, এরকম ব্যাপার নয়। এখানে সবটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, আর দেখো সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম দশম শ্রেণী, দেখো স্ক্রিনে তোমরা দুটো বই দেখতে পাচ্ছ। এই দুটো বইও তোমাদের পড়তে হবে সমগ্রটা, এমন নয় যেগুলো স্কুলে পাঠ্য সেইগুলো। এটা অ্যাকচুয়ালি ইংলিশ মাধ্যমের দ্বিতীয় ভাষা। হ্যাঁ,
এবার দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি, নবম শ্রেণীতে পাঠ্য রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে, কোনি উপন্যাস, ক্লাস দশম শ্রেণীতে এই কোনি উপন্যাসটা পাঠ্য রয়েছে, এইটা তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে, কোনি উপন্যাসটা। আচ্ছা, আর কি আমাদের পড়তে হবে, তাহলে এক কথায় এই টেক্সট বই এখান থেকে মোট কতগুলো হলো, দেখো নবম দশমের দুটো, সাহিত্য সম্ভার নবম দশম দুটো, আর প্রফেসর শঙ্কুর ডায়েরি আর কোনি, এটা মিলে 6টা টেক্সট বই তোমাদের পাঠ্যপুস্তক হিসাবে পড়তে হবে। যারা এবছর প্রথমবার পরীক্ষা দিচ্ছ তারা একটু ভালো করে বুঝে নাও। আচ্ছা, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, লেখক পরিচয় মানে লেখক থেকে প্রশ্ন হতে পারে, বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন হতে পারে, চরিত্র কেন্দ্রিক প্রশ্ন হতে পারে, বা রস বিচার কেন্দ্রিক প্রশ্ন হতে পারে, মানে কোন রস রয়েছে এই গল্পে, এই ধরনের। বা আর কি ধরনের হতে পারে, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, মনে করো লাইন তুলে প্রশ্ন দিল, ব্যাখ্যাধর্মী প্রশ্ন দিতে পারে, আর ভাষা নির্ভর প্রশ্ন দিতে পারে, বলতে পারে এটা কোন ধরনের সর্বনাম, এটা কোন কারক, হ্যাঁ, লাইন তুলে সেটা হতে পারে। তাহলে এইটা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এবার দেখো আমরা সাহিত্যের ইতিহাসটাকে একটু দেখি। সাহিত্যের ইতিহাসটা যে খুব কঠিন তা নয়, সাহিত্যের ইতিহাসের জন্য অল্পই সিলেবাস এখানে, কিন্তু সেক্ষেত্রে অনার্সে অর্থাৎ পিজি ক্যাটাগরিতে প্রচুর সিলেবাস তোমরা জানো। দেখো প্রাচীন মধ্যযুগ থেকে প্রায় 20টা অধ্যায় আমাদের পড়তে হবে। সেখানে মাদ্রাসার সময় আরও একটা অধ্যায় বেড়েছিল, সেটা ইসলামী সাহিত্য, সেটা ধরে 21টা ছিল, কিন্তু এখানে আমাদের 20টা অধ্যায় রয়েছে। চর্যাপদ খুব ভালো করে পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে প্রশ্ন একটা আসার সম্ভাবনা। বৈষ্ণব পদাবলীতে দেখো চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই 4টে পড়তে হবে। মঙ্গল কাব্য থেকে মুকুন্দ চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল কাব্যের কবি, ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্য, বিজয়গুপ্ত মনসা মঙ্গল, কেতকাদাস ক্ষেমানন্দ মনসা মঙ্গল, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য। এবার দেখো অনুবাদ সাহিত্য, এটা কীর্তিবাস ওঝা, তোমরা জানো রামায়ণের একজন অনুবাদক, মালাধর বসু ভাগবতের অনুবাদক, কাশিরাম দাস মহাভারতের অনুবাদক। এবার দেখো চৈতন্য জীবনী সাহিত্য, বৃন্দাবন দাস পড়তে হবে আর কৃষ্ণদাস কবিরাজ পড়তে হবে। এবার ইসলামী সাহিত্যের অবশ্যই যেটা রোশাং রাজসভা বলছি আমরা, আলাউল আর দৌলত কাজী, সৈয়দ আলাউল আর দৌলত কাজী দুটো পড়তে হয়। শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। তোমরা এগুলো কোথা থেকে পাবে আমি সেটা একটু পরে তোমাদের বলছি। এবার দেখো আধুনিক যুগটাকে আমরা একটু দেখি। আধুনিক যুগে আমাদের কি কি পড়তে হবে লক্ষ্য করে দেখো। প্রথমত এখান থেকে গ্রন্থ সম্পর্কে জানতে হবে, লেখক সম্পর্কে জানতে হবে, এবং যে বিখ্যাত রচনাগুলো আছে তার কয়েকটা প্রকাশকাল তোমাদের মুখস্থ করতে হবে। গদ্য বা প্রবন্ধ যেটাকে বলছি আমরা, তার মধ্যে বিদ্যাসাগর পড়তে হবে, মানে প্রাবন্ধিক বিদ্যাসাগর, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, জগদীশ চন্দ্র বসু, বিনয় ঘোষ। এই সমস্ত ক্লাসগুলো তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। একটু প্লেলিস্টটাকে ফলো করো, সমস্তটা পেয়ে যাবে। আচ্ছা, কাব্য সাহিত্য মধুসূদন, বিহারলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, দেখো জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এগুলো কাব্য সাহিত্যে, এদের কাব্য সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। এবার আমরা কি দেখব, কথা সাহিত্য মানে উপন্যাস ধরো, বা উপন্যাস বা ছোট গল্প। এখানে কি পড়তে হবে, দেখো কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, উপন্যাসগুলো পড়বে সব ভালো করে। রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাসগুলো পড়বে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহেশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, এগুলো তুমি সবগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ধারণা লাভ করতে পারবে যে কি ধরনের পড়া তোমাদের পড়তে হবে, বা কিভাবে তোমরা প্রস্তুতিটা সেরে রাখবে বা খাতায় নোট করবে। শুধু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বাদ দিয়ে বাকি সমস্ত ক্লাসটা এই চ্যানেলে আপলোড করা আছে। এবার দেখো নাট্য সাহিত্যে কাকে পড়তে হবে, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের নাটক সম্পর্কে আমাদের পড়তে হবে। দেখো এই যে অংশটা প্রাচীন এবং মধ্যযুগ, এর জন্য তোমরা বিশেষ করে দেখো স্ক্রিনে দুটো বইয়ের ছবি দেখতে পাচ্ছ। সব থেকে ভালো হয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্যের ইতিহাসের খণ্ডগুলো রয়েছে, প্রায় 10টা খণ্ড, যদি কেউ কিনে রাখতে পারো তাহলে বহুদিন তোমরা ভালোভাবে পড়তে পারবে এবং প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে। আবার সুকুমার সেনের এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, সুকুমার সেনের এই বইটাও বেশ কয়েকটা খণ্ড, প্রায় 5টা খণ্ড তোমরা যদি পারো কিনে রাখবে। যদি তা না পারো তাহলে অন্তত বাজার চলতি যে বইগুলো রয়েছে একটু দেখে তোমরা নেবে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি
এই যে অনুবাদ অনুষঙ্গ, এটার জন্য খুব ভালো বই মার্কেটে চলতি নেই, তবে দোকানে তোমরা খোঁজ করলে 2-3টে বই পেয়ে যাবে। অরূপ সিং থেকে শুরু করে বিভিন্ন বই লেখক আছে, একটু দেখে তোমরা পড়তে পারো। আর তাও যদি না পারো তাহলে এই চ্যানেলে চলে যাও, প্লেলিস্ট থেকে অনুবাদ অনুষঙ্গ বের করো, দেখো পুরোপুরি ধারণা তোমরা পেয়ে যাবে। কেমন? ভারতীয় সাহিত্যে আমাদের পড়তে হবে প্রায় 10 জন: কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা, পানিকর। এদের রচনাগুলো পড়বে, আর বিখ্যাত রচনাগুলো কারা অনুবাদ করেছিল সেগুলো একটু দেখবে। এরা কোন হিসেবে পরিচিতি পেয়েছে, যেমন কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন কবি, শূদ্রক তাই, কবির, ইকবাল, ভানুভক্ত, এরা সব এক একজন এক এক দিক থেকে বিখ্যাত, সেগুলো দেখবে। আর আন্তর্জাতিক সাহিত্যে কি পড়বে? শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টার হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট, এইগুলো সবটা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তোমাদের নতুন করে কষ্ট করতে হবে না। সমস্ত ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিও, ক্লাসগুলো মন দিয়ে দেখলে তোমাদের অসুবিধা হবে না। এবার দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখানে বলেছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, অর্থাৎ বঙ্গানুবাদ। গত বছর একটাও এই ধরনের প্রশ্ন আসেনি, মানে গত 2016 SLST-তে একটা প্রশ্ন আসেনি, তবু তোমরা কিছু বঙ্গানুবাদ দেখে রাখবে। যদি প্রয়োজন পড়ে 10ম শ্রেণীর যে বঙ্গানুবাদ অংশটা রয়েছে সেই অংশটা দেখতে পারো, বা টেস্ট পেপারগুলো একটু ফলো করতে পারো। এবার দেখো ব্যাকরণ। ব্যাকরণের জন্য আমি বলবো দুটো বই খুব সহজসাধ্য। বামনদেব চক্রবর্তী একটু কঠিন বলে মনে হলেও তার সাথে তোমরা লিটন দত্ত স্যারের এই বইটা পড়তে পারো, খুব সহজ সুন্দর ভাষায় সমস্ত কিছুটা লেখা হয়েছে। তবে বামনদেব চক্রবর্তীর বইয়ের কভারটা বিভিন্ন বছর বিভিন্ন ধরনের হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া ব্যাকরণের মধ্যে কি পড়বে? দেখো ধ্বনি আর ধ্বনি পরিবর্তন, এই যে অধ্যায়টা, এখান থেকে তোমাদের ধ্বনি পড়তে হবে, ধ্বনি পরিবর্তনের শ্রেণীবিভাগ পড়তে হবে, তারপর ধ্বনি পরিবর্তনের কারণ পড়তে হবে, বিভিন্ন রীতি পড়তে হবে, সন্ধি পড়তে হবে। টুকটাক ক্লাস দেখো দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে তোমরা। শব্দ গঠন থেকে পড়বে উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, বাংলা শব্দ ভাণ্ডার সবটাই পড়তে হবে, তৎসম, তদ্ভব, অর্থ তৎসম, বিদেশি, অনুদিত শব্দ, মিশ্র বা সংকর শব্দ, এগুলো সব পড়বে। আর শব্দ, পদ, বিশেষ্য, দেখো বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, 5টা যে পদ রয়েছে তাদের বিস্তারিত আলোচনা করবে। মানে আমরা খুব ছোটতে পড়েছিলাম পদ 2 প্রকার, নামপদ আর ক্রিয়াপদ, বা অনেকেই আমরা বলেছি না পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এবার বিশেষ্যকে ভাঙলে দেখবে অনেকগুলো পদ পাবো: ব্যক্তিবাচক বিশেষ্য, অবস্থানবাচক বিশেষ্য, এরকম অনেক ভাগ আছে, সেগুলো পড়তে পারো। বা সর্বনামে ধরো প্রশ্ন দিতে পারে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি তবে কোন ধরনের সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর কারক অকারক অবশ্যই খুঁটিয়ে পড়বে তোমরা এখান থেকে, বিভক্তি অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ, বিশেষ করে এখান থেকে হয়তো কারক নির্ণয় করতে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কারক নির্ণয় করতে দেয়, এটা ভালো করে দেখবে। সমাস অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে, পরিভাষা, তাদের শ্রেণী ব্যাখ্যা, যে সমাস সম্পর্কে, যেমন সমাসের করার আগে আমাদের জানতে হয় সমস্ত পদ সম্পর্কে, আমাদের জানতে হয় পূর্বপদ সম্পর্কে, আমাদের জানতে হয় পরপদ সম্পর্কে, এগুলোটি দেখে নেবে। সমাসকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখবে, এবং তাদের সম্পর্কে সমাসবদ্ধ পদকে ব্যাস বাক্যে বিশ্লেষণ, এগুলো দেখবে। এরপরে বাক্য থেকে কি কি পড়তে হবে, দেখো বাক্য নির্মাণের শর্ত, তোমরা জানো 3টে শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এটা ভালো করে দেখে নেবে। বাক্যের 2টো উদ্দেশ্য খণ্ড থাকে, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, এটা সম্পর্কে জানবে। আবার দেখবে এদের 3টে খণ্ডে ভাগ করা যাচ্ছে, একটা বিশেষ্য খণ্ড, একটা ক্রিয়া বিশেষণ খণ্ড, আর একটা ক্রিয়া খণ্ড, এই সম্পর্কে একটা ধারণা রাখবে। আর বাক্যের শ্রেণী বিভাগ, তোমরা জানো বাক্যর গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার, অর্থগত দিক থেকে 7 প্রকার, এইগুলো একটু ভালো করে দেখে নেবে। এই যে বাক্যের গঠনগত ভাগ, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, এগুলো দেখবে। অর্থগত ভাগ, যেমন নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, এগুলো একটু ভালো করে দেখে নিও। আর এবার দেখো বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর বলতে হয়তো একটা লাইন তুলে দিল, লেখা আছে সরল বাক্য, এটাকে জটিল বাক্য করতে হবে, তাহলে কি হবে? এটা হচ্ছে বাক্যের রূপান্তর, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর লাস্টে হচ্ছে বাচ্য পরিবর্তন। শ্রেণী বিভাগ তোমরা জানো বাচ্যকে 4 ভাগে ভাগ করা যায়: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। এই 4 প্রকার বাচ্যের ভালো করে বিষয়টাকে একটু দেখে নেবে। এইগুলো তোমরা বামনদেব চক্রবর্তীর বাংলা ব্যাকরণটাকে ফলো করতে পারো। আর খুব সহজ ভাষায় যদি কোনো বাংলা ব্যাকরণ তোমাদের দেখতে ইচ্ছে করে বা জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই লিটন দত্ত স্যারের এই বইটা তোমরা একবার দেখে নিতে পারো। খুব সহজ ভাষায় সুন্দর করে তথ্যগুলো পরিবেশন করা হয়েছে, একবার দেখলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমাদের এবার সিলেবাস। আশা করছি সিলেবাসটা বুঝতে পারলে। এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন 2016 সালে এসেছিল তোমরা তো মোটামুটি ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছো। যদি কেউ 2016 প্রশ্ন সম্পর্কে জানার আগ্রহী থাকো, কমেন্ট সেকশন খোলা থাকলেও অবশ্যই জানিও। আমি নেক্সট কোনো ক্লাসে 2016 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো।
আর একটা ক্লাস তোমাদের জন্য আনবো যে কোন কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা কোন কোন অধ্যায় তোমাদের এই এসএলএসটির জন্য খুব জোর দিয়ে পড়া দরকার। হ্যাঁ, এগুলো এরকম একটা ভিডিও তোমাদের সামনে আনার আমার ইচ্ছে আছে, খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো। আজকের আলোচনা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।